হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা ইংলিশ ফাইনাল রিভিশন ব্যাচের লেকচার 5 পড়ব। আর লেকচার 5 আমরা গ্রেট উইমেনের একটা লেসন পড়ব এবং ড্রিম পড়ব। ওকে, আমরা কিন্তু লেকচার 4-এ গ্রেট উইমেনের দুইটা লেসন পড়েছি অ্যান্ড আজকে একটা লেসন পড়ব। একটা বাকি ছিল, ওইটা আমরা আজকে পড়ব এবং ড্রিমের একটা লেসন পড়ব। আমরা অলরেডি কিন্তু 4টা লেকচার শেষ করে দিয়েছি অ্যান্ড এই 4টা লেকচারে প্রায় 8টার মতো লেসন শেষ করে দিয়েছি। এগুলো তোমরা কোথায় পাবা? এগুলো তোমরা জামিল এডুকেট ইউটিউব চ্যানেলে যাবা, ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি প্লেলিস্টে যাবা অ্যান্ড প্লেলিস্টে গিয়ে একটা প্লেলিস্ট দেখবা যে এক প্লেলিস্টেই এইচএসসি ইংলিশ পুরোটা শেষ। সেই প্লেলিস্টে ঢুকলে তুমি ক্লাসগুলো সিরিয়ালি দেখতে পারবা। বুঝতে পারছো? অ্যান্ড ইংলিশ ফাইনাল রিভিশন দেওয়ার জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসে কিন্তু ডিটেলসে পড়ানো হচ্ছে না, সো 3-4 ঘন্টার ক্লাস নাই, একদম তোমাকে রিভিশন দিয়ে দেবে একদম পুরো ক্লাসগুলো। তুমি জাস্ট ক্লাসগুলো দেখো আর স্লাইডগুলো পড়বা। স্লাইডের বাইরে আর কিচ্ছু লাগবে না। যদি তুমি ইংলিশ পড়ে না থাকো, স্লাইডের বাইরে আর কিচ্ছু লাগবে না তোমার। ওকে, চলো দেখি আমরা আজকে কী পড়বো। আমরা গ্রেট উইমেনের লেসন 2 পড়বো, ম্যারি কুরি। ম্যারি কুরি বা মারি কুরি। সো মারি কুরি কে অ্যান্ড গ্রেট উইমেনের মধ্যে সে কীভাবে জায়গা করে নিল, কে সে, তাকে নিয়ে বিস্তারিত পড়বো এবং ড্রিম পড়বো আমরা। ওকে, চলো যাই। সো এটা হচ্ছে ম্যারি কুরি, বুঝছো? এটা হচ্ছে ম্যারি কুরি অ্যান্ড কে সেই ম্যারি কুরি? চলো পড়ি। ম্যারি কুরি নি মারিয়া স্ক্লোদোভস্কা। এই নি কি বলতো? এই নিটা হচ্ছে, এটা কি ইংলিশ ওয়ার্ডের মতো লাগতেছে? হ্যাঁ, ইংলিশ ওয়ার্ডের মতো লাগতেছে, বাট এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। আমাদের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানে না, সো এটা বুঝাতে পারবো না তোমাকে। এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড অ্যান্ড এটার মানে হচ্ছে জন্মনাম। ওকে, তাহলে ম্যারি কুরি, যার জন্মনাম কি ছিল? মারিয়া স্ক্লোদোভস্কা। ওকে, ওয়াজ বর্ন ইন ওয়ারসো অন নভেম্বর 7, 1867। 1867 সালের 7 নভেম্বর ওয়ারসোতে তিনি জন্মগ্রহণ করেন। দ্য ডটার অফ এ সেকেন্ডারি স্কুল টিচার, একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের কন্যা ছিলেন তিনি। বুঝছো? কে কন্যা ছিলেন? মারিয়া স্ক্লোদোভস্কা। ওকে, মারিয়া। তোমাদের যদি ম্যারি কুরি বলতে প্রবলেম হয়, তোমরা মারিয়া বলে ডাকতে পারো তাকে। হ্যাঁ, তাকে কিন্তু মারিয়া বলে ডাকলেও তোমাদের কোনো পাপ হবে না। বুঝছো? মারিয়া নামটা অনেক সুন্দর। মারিয়া, মারিয়া, মারিয়া নামটা অনেক সুন্দর। বুঝছো? মারিয়া নামে কি যেন একটা গান ছিল না? মারিয়া আ আ। ওকে, চলো। ফ্রম চাইল্ডহুড শি ওয়াজ রিমার্কেবল ফর হার প্রডিজিয়াস মেমোরি। ওকে, রিমার্কেবল ওয়ার্ডটা তুমি মনে রাখবা। ওকে, তারপর প্রডিজিয়াস ওয়ার্ডটা মনে রাখবা। রিমার্কেবল মানে পরিচিত বা ফেমাস বোঝায়, আর প্রডিজিয়াস মানে হচ্ছে অসাধারণ বোঝায়। তাহলে কি শৈশব থেকেই তিনি তার অসাধারণ স্মৃতিশক্তির জন্য পরিচিত ছিলেন। And at the age of 16, she won a gold medal on the completion of her secondary education at the Russian Lycée. এখানে তুমি কমপ্লিশন ওয়ার্ডটা মনে রাখবা। কমপ্লিশন মানে কি? কমপ্লিশন ওয়ার্ডটা একটু পরিচিত পরিচিত মনে হচ্ছে, তাই না? তাই না? ইয়েস, কমপ্লিট থেকে কমপ্লিশন আসছে। বুঝছো? কমপ্লিট থেকে কমপ্লিশন আসছে। কমপ্লিশন ইজ এ নাউন, সেখানে শন আছে। যখন তুমি নাউন পড়বা, যখন তোমাকে পার্টস অফ স্পিচ পড়াবো, তো অলরেডি মনে পার্টস অফ স্পিচের ক্লাস দিয়েছি না? আচ্ছা, যদি না দিয়ে থাকি খুব তাড়াতাড়ি দিয়ে দিব। পার্টস অফ স্পিচের ক্লাসে দেখবা যে শন থাকলে নাউন হয় এগুলো। হ্যাঁ, তাহলে কমপ্লিশন মানে সম্পূর্ণ, আর কমপ্লিট মানে সম্পূর্ণ করা। ওকে, ওটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে নাউন। তাহলে কি 16 বছর বয়সে সে রাশিয়ার লিসেতে, এই লিসে বলতে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বোঝায় আর কি, তিনি রাশিয়ার লিসেতে তার মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য তিনি স্বর্ণপদক লাভ করেন। গট ইট? প্রত্যেকটা লাইন কিন্তু ধরে ধরে পড়াচ্ছি। যদি এটা একাডেমির ক্লাস হতো, একদম গ্রামাটিক্যাল সহ পড়াইতাম। বুঝছো? সো যতটুকু লাগবে ততটুকুই পড়াচ্ছে, জাস্ট ক্লাসটা দেখো। বিকজ হার ফাদার, এ টিচার অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স, লস্ট হিজ সেভিংস থ্রু ব্যাড ইনভেস্টমেন্ট। বিকজ হার ফাদার, তবে তার বাবা একজন কি ছিল? একজন ফিজিক্স এবং ম্যাথের একজন শিক্ষক ছিল। তার বাবার খারাপ বিনিয়োগের জন্য, ব্যাড ইনভেস্টমেন্ট,
খারাপ বিনিয়োগের জন্য তার সঞ্চয়টা হারিয়ে ফেলে। বুঝছো? শি হ্যাড টু টেক ওয়ার্ক অ্যাজ এ টিচার, এবং পরবর্তীতে তিনি শিক্ষকতা পেশা বেছে নেন আর কি। তোতলামি করছি কেন? অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, এবং একই সময়ে টুক পার্ট ক্ল্যান্ডেস্টিনলি, এই ওয়ার্ডটা ভালো করে মনে রাখবা। ক্ল্যান্ডেস্টিনলি, 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 এই ওয়ার্ডটার মানে হচ্ছে, একটু বসি, হ্যাঁ বসে থাকলে কি, এই ওয়ার্ডটার মানে হচ্ছে কি বলতো? গোপনভাবে। আমাকে কি দেখা যাচ্ছে? কতিবে হাই, না বসলেও হইতো। ওকে। At the same time, took part clandestinely in the Nationalist Free University reading in Polish to women workers. তাহলে এটা মানে কি? এবং একই সময়ে সে গোপনভাবে জাতীয়তাবাদী ফ্রি ইউনিভার্সিটিতে যুক্ত হন। এখানে ফ্রি ইউনিভার্সিটি বলতে মুক্ত বিশ্ববিদ্যালয় বোঝাচ্ছে। তাহলে কি? একই সময়ে সে গোপনভাবে জাতীয়তাবাদী ফ্রি ইউনিভার্সিটিতে যুক্ত হন এবং তিনি এই যে নারী শ্রমিকদের তিনি পোলিশ ভাষায় শিক্ষাদান করেন। বুঝছো? ওকে, সো বলো, এতটুকু বুঝলা? এতটুকু বুঝলা? কি পড়ালাম? একদম ধরে ধরে পড়াচ্ছি, যতটুকু দরকার তোমার ফাইনাল রিভিশনের জন্য। যদি একাডেমিক ক্লাস হতো একদম পুরাপুরি পড়াইতাম, গ্রামাটিক্যাল সহ, টপিক সহ। তোমাকে যেহেতু এখন হচ্ছে তোমার নদীর এই পাশ থেকে ওই পাশ লাভ দিতে হবে, খুব তাড়াতাড়ি আগাইতে হবে, বুঝছো? ওই জন্য তাড়াতাড়ি পড়াচ্ছি। তাহলে কি পড়লাম? ম্যারি কুরি, তার জন্মনাম মারিয়া স্ক্লোদোভস্কা। হ্যাঁ, তিনি এত সালে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন ফিজিক্স এবং ম্যাথের শিক্ষক ছিলেন এবং তিনি হচ্ছে রাশিয়ার লিসের থেকে তার মাধ্যমিক সম্পন্ন করেন এবং তার জন্য তিনি এক স্বর্ণপদক লাভ করেন। তারপর কি তার বাবার খারাপ বিনিয়োগের জন্য তাকে শিক্ষকতা পেশা বেছে নিতে হয় এবং সে পরবর্তীতে একই সময় সে পরবর্তীতে গোপনভাবে ফ্রি ইউনিভার্সিটিতে নিযুক্ত হন বা যুক্ত হন এবং সেখানে তিনি নারী শ্রমিকদের জন্য পোলিশ ভাষায় শিক্ষাদান করেন। ওকে, নেক্সট। At the age of 18, she took a post as governess. 18 বছর বয়সে সে গৃহশিক্ষিকার পদ বেছে নেন। From her earning, she was able to finance her sister Bronislava medical studies in Paris. ওকে, আমরা তার সম্পর্কে জানছি, তার বাবার সম্পর্কে জানছি, এখন তার বোন সম্পর্কে একটা কথা আছে, এটা তোমাকে জানতে হবে। এই যে বনিস্লাভা, আসলে এই যে ফ্রান্স, তারপর জার্মান, এই ওয়ার্ডগুলোর বুঝছো, মানে ওয়ার্ড দেখবে একটা, উচ্চারণ আর একটা, বুঝছো? পুরো ভেবাচেকা। এই যে দেখো এখানে কি আছে? ব্রোনিস্লাভা। হ্যাঁ, তাহলে এটার মানেটা কি হবে বলো তো? নামটা কি হবে? ব্রোনিস্লাভা। তার বোনের নাম কি? ব্রোনিস্লাভা, বুঝছো? তার বোনের নাম হচ্ছে ব্রোনিস্লাভা এবং সে কি গৃহশিক্ষিকার পদ বেছে নেন 18 বছর বয়সে এবং তার যে আর্নিংটা ছিল, তার যে ইনকামটা ছিল, এই ইনকামটা দিয়ে তার বোন ব্রোনিস্লাভার হচ্ছে পড়াশোনার খরচ বহন করত, যে প্যারিসে মেডিকেলে পড়াশোনা করত। ওকে, উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ব্রোনিস্লাভা উড ইন টার্ন লেটার হেল্প হার টু গেট অ্যান এডুকেশন। এই শর্তে যে, উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং, এই শর্তে যে বা এই বোঝাপড়ায় যে ব্রনিস্লাভা তাকে পরবর্তীতে পড়াশোনায় সাহায্য করবেন। ইন 1891 স্ক্লোদোভস্কা ওয়েন্ট টু প্যারিস। 1891 সালে স্ক্লোদোভস্কা মানে কি বলতো? মারিয়া। 1891 সালে মারিয়া প্যারিসে যায় এবং প্যারিসে যাওয়ার পর নাও ইউজিং দ্য নেম অফ ম্যারি, এবং তখন থেকে তার নাম ম্যারি ইউজ করা সে শুরু করে। বুঝছো? বিগেন টু ফলো দ্য লেকচার্স অফ পল অ্যাপেল, এখানে কমা হবে একটা, বুঝছো? পল অ্যাপেল, গ্যাব্রিয়েল লিপম্যান অ্যান্ড এডমন্ড বর্টি অ্যাট দ্য সরবন। এবং সে কি করে? সে সরবনে পল অ্যাপেল, গ্যাব্রিয়েল লিপম্যান এবং এডমন্ড বর্টির লেকচার ফলো করা শুরু করেন বা অনুসরণ করা শুরু করেন।
বুঝছো এতটুকু? নেক্সট, এই যে এটা হচ্ছে ম্যারি কুরি, এটা হচ্ছে তার সিস্টার। এখন কোনটা ম্যারি কুরি কোনটা সিস্টার এটা তোমাদেরকে কিভাবে বুঝাবো বা আমি কিভাবে বুঝবো? বাট একটা ম্যারি কুরি একটা ম্যারি কুরি সিস্টার ধরে নাও, যেটা ধরে নিবা সেটাই আর কি, বুঝছো? নেক্সট, এতটুকু বুঝছো তো না? না বুঝলে প্লিজ কমেন্ট করো, বুঝিয়ে দেবো। There she met there she met many physicists who were already well known. এবং সে কিন্তু প্যারিসে যায়, এবং প্যারিসে যাওয়ার পর সে অনেক পদার্থবিজ্ঞানীদের সাথে পরিচিত হন যারা অলরেডি আগে থেকেই অনেক ফেমাস ছিল। স্ক্লোদোভস্কা worked far into the night in her student quarters garret. স্ক্লোদোভস্কা অর্থাৎ মারিয়া, সে তার স্কুলের যে হচ্ছে স্কুলের কি হোস্টেল আছে, এই হোস্টেলের চিলেকোঠায় সে গভীর রাত পর্যন্ত কাজ করতো। অ্যান্ড ভার্চুয়ালি লিভড অন ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড টি। এবং সে ভার্চুয়ালি বলতে জীবনযাপন করা আর কি, বাস্তবসম্মত বোঝায়। এবং তিনি রুটি, বাটার মানে হচ্ছে মাখন এবং চায়ের মাধ্যমে সে জীবনযাপন করতো প্রায় সময়, বুঝছো? She came first in the license examination of physical science in 1893. 1893 সালে তিনি পদার্থবিজ্ঞানের লাইসেন্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। She began to work in Lippmann's research laboratory. এবং তিনি লিপম্যান গবেষণাগারে কাজ করা শুরু করেন। And in 1894 1894 সালে was placed second in the license examination of mathematica science. 1894 সালে তিনি গণিতের যে লাইসেন্স এক্সাম আছে এই লাইসেন্স এক্সামে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন। ওকে, ইট ওয়াজ দ্য স্প্রিং অফ দ্যাট ইয়ার দ্যাট শি মিট পিয়ের কুরি। আসলো, এতক্ষণ আমরা মারিয়াকে নিয়ে পড়তেছিলাম, ভাবছিলাম যে মারিয়া সিঙ্গেল, এখন তার জীবনে আসলো পিয়ের কুরি, আর আমার হৃদয়টা হলো ধ্বংস, বুঝছো? দেখি তার জীবনে পিয়ের কুরি নামে কে আসলো, চলো তো দেখি। ইট ওয়াজ দ্য স্প্রিং, এটি ছিল বসন্তের সময়, যেই সময়ে এটি ছিল বসন্তের বছর, যেই বছরে তিনি পিয়ের কুরির সাথে তার পরিচয় ঘটে, বুঝছো? কষ্ট। নেক্সট, দেয়ার ম্যারেজ July 25, 1895 marked the start of a partnership that was soon to achieve results of world significance. তাহলে 1895 সালের 25শে জুলাই তাদের বিয়ে হয়, এবং এই বিয়ে হওয়ার কারণে একটা পার্টনারশিপের একটা কি সহযোগিতার সূচনা ঘটে। অবশ্যই পিয়ের কুরি উনি একজন সায়েন্টিস্ট ছিল, হ্যাঁ। এখন পিয়ের কুরির সাথে আরেকজন সায়েন্টিস্ট ম্যারি কুরির দুজনের পরিচয় ঘটে, অবশ্যই একটা সহযোগিতাপূর্ণ কাজের সূচনা ঘটবে। সেই সহযোগিতাপূর্ণ কাজের সূচনা ঘটে যেটা ওয়ার্ল্ড সিগনিফিকেন্স, পুরো বিশ্বব্যাপী অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? তাদের পরিচয় ঘটলো আর গুরুত্বপূর্ণ হয়ে উঠলো বিশ্বব্যাপী, বিশ্বে অনেক মানে গুরুত্বের সাথে বিষয়টা দেখা হলো। কেন দেখা হলো? কারণ ইন পার্টিকুলার দ্য ডিসকভারি অফ পোলোনিয়াম in the summer of 1898 and that of radium a few months later, যেটা আমরা বিশেষভাবে আমরা পোলোনিয়ামের আবিষ্কার 1898 সালের গ্রীষ্মে পোলোনিয়ামের আবিষ্কার এবং তার কিছু মাস পর রেডিয়ামের আবিষ্কারের মাধ্যমে আমরা সেটা দেখতে পারি বা বিশেষভাবে লক্ষ্য করা যায়। এখানে একটা ব্র্যাকেট আছে, দেখো তো, সো কল্ড বাই ম্যারি ইন দ্য অনার অফ হার নেটিভ ল্যান্ড। অর্থাৎ এই যে পলোনিয়াম আছে না, এই পলোনিয়াম নামটা কই থেকে আসছে? এই পলোনিয়াম নামটা মারিয়ার যে হচ্ছে নেটিভ ল্যান্ড, জন্মভূমি আছে পোল্যান্ড, মারিয়ার জন্মভূমি পোল্যান্ড, এই পোল্যান্ডের নামে পলোনিয়াম নামকরণটা করা হয়েছে, বুঝছো? ওকে, ফলোইং হেনরি বেকারেলস ডিসকভারি 1896 অফ এ নিউ ফেনোমেনন, তারপর কি, হুইচ শি লেটার কল্ড রেডিও অ্যাক্টিভিটি। তাহলে ফলোইং হেনরি বেকারেল ডিসকভারি অফ এ নিউ ফেনোমেনন, হেনরি বেকার হলো একই সময়ে একটা নতুন নতুন ঘটনার আবিষ্কার করেন। মারিয়া সেটা পরবর্তীতে নাম দেন হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, বুঝছো? মারিয়া সেটার নাম দেয় রেডিও অ্যাক্টিভিটি। ম্যারি কুরি, লুকিং ফর এ সাবজেক্ট ফর এ থিসিস, ডিসাইডেড টু ফাইন্ড আউট if the property discovered in the uranium was to be
ফাউন্ড ইন আদার ম্যাটার। অনেক বড় লাইন না, এখান থেকে শুরু করে এতটুকু, এটার মানে কি ভেঙে ভেঙে পড়বা। আগে আমরা মানেগুলো জানার ট্রাই করি। ওকে, দেখো এখানে থিসিস মানে কি গবেষণা বোঝায়, ডিসাইডেড মানে সিদ্ধান্ত, ফাইন্ড আউট মানে অনুসন্ধান করা, প্রপার্টি মানে কি বলো তো, এখানে প্রপার্টি মানে হচ্ছে বৈশিষ্ট্য বোঝাচ্ছে। মনে রাখবা এই ওয়ার্ডটা লাগবে এমসিকিউতে, বুঝছো। আর এখানে ম্যাটার মানে কি, ম্যাটার মানে এখানে পদার্থ বোঝাচ্ছে। ওকে, সো দেখো ম্যারি কুরি কি, ম্যারি কুরি তার গবেষণার জন্য, তার গবেষণার একটা বিষয়ের জন্য সে হচ্ছে সিদ্ধান্ত নিল, ম্যারি কুরি তার গবেষণার জন্য সে সিদ্ধান্ত নিল এই যে ইউরেনিয়ামের যে বৈশিষ্ট্যটা রয়েছে, ইউরেনিয়ামের যে বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যটা অন্যান্য পদার্থেও আছে কিনা এটা তিনি অনুসন্ধান করবেন। তাহলে কি হলো, ম্যারি কুরি সে তার গবেষণার জন্য সিদ্ধান্ত নিলেন যে ইউরেনিয়ামে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলো অন্যান্য পদার্থতেও আছে কিনা সেটা তিনি অনুসন্ধান করবেন। ওকে, এতটুকু বুঝলা। নেক্সট, শি ডিসকভার্ড দ্যাট দিস ওয়াজ ট্রু ফর থোরিয়াম। সে আবিষ্কার করলো থোরিয়ামের ক্ষেত্রেও বিষয় সেটা সত্য, অর্থাৎ ইউরেনিয়ামের যে বৈশিষ্ট্য থোরিয়ামের মধ্যেও কিছু কিছু আছে। অ্যাট দ্য সেম টাইম অ্যাজ জিসি স্মিথ ডিড, এবং একই সময়ে জিসি স্মিথও এটা আবিষ্কার করলেন। টার্নিং হার অ্যাটেনশনস টু মিনারেল, খনিজ পদার্থের দিকে লক্ষ্য করলে দেখা যায় শি ফাউন্ড হার ইন্টারেস্ট ড্রাউন টু পিসব্ল্যান্ড। এই ওয়ার্ডটা মনে রাখবা, পিসব্ল্যান্ড এই ওয়ার্ডটা কি, এ মিনারেল দোজ অ্যাক্টিভিটি, এ মিনারেল হুজ অ্যাক্টিভিটি, অর্থাৎ খনিজের দিকে হচ্ছে লক্ষ্য করলে দেখা যায় সে পুরোপুরিভাবে তার আগ্রহ আকৃষ্ট করলো পিসব্ল্যান্ডের দিকে, যেটি একটি বা হচ্ছে তোমার খনিজ পদার্থ ছিল। হ্যাঁ, superior to that of pure uranium could be explained only by the presence in the ore of small quantities of an unknown substance of very high activity. বিশাল বড় লাইন বে, বিশাল বড় লাইনগুলো কি করবা, আগে ওয়ার্ডগুলো ওয়ার্ডগুলো মানে কি এটা জানার ট্রাই করবা, তারপর ধীরে ধীরে ভেঙে ভেঙে পড়বা। ওকে, তোমার ইংলিশ লাইনগুলো একদম সিরিয়ালি একদম ধীরে ধীরে শুরু থেকে যাইতে হবে, বাংলা এটার কোনো মানে নাই, বুঝছো। তুমি যেটা বুঝতেছো, তোমার মাথায় যেটা আসতেছো সেটা তুমি মনে মনে বলবা, অ্যান্ড নিজের মতো করে একটা সেন্টেন্স ক্রিয়েট করার ট্রাই করবো। ওকে, তাহলে দেখো আমরা এটার মানেগুলো জানি। হ্যাঁ, প্রেসেন্স মানে কি, প্রেসেন্স মানে হচ্ছে উপস্থিতি, সাবস্টেন্স মানে পদার্থ বোঝায়। হ্যাঁ, হাই অ্যাক্টিভিটি মানে মানে অধিক হচ্ছে অধিক তেজস্ক্রিয়তা বোঝায়। হ্যাঁ, অধিক শক্তিশালী বোঝায় আর কি। তারপর কি, ওর মানে কি বলতো, ওর মানে হচ্ছে আকরিক। ওর মানে হচ্ছে আকরিক। তাহলে আমরা জানা ট্রাই করি, সুপিরিয়র টু দ্যাট অফ পিওর ইউরেনিয়াম। এই যে পিসব্লেন্ড যে হচ্ছে খনিজ পদার্থটা ছিল, এই খনিজ পদার্থের যে তেজস্ক্রিয়তা, এই তেজস্ক্রিয়তা বিশুদ্ধ ইউরেনিয়ামের চেয়েও অনেক বেশি। could be explained only by the presence in the ore of small quantities of an unknown substance of very high activity. আচ্ছা, যার ফলে এই যে আকরিকটা রয়েছে, এই আকরিকে থাকা অল্প পরিমাণের একটা অজানা পদার্থ, অল্প পরিমাণে একটা অজানা পদার্থ, কিন্তু এটা অনেক অধিক শক্তিশালী। এই শক্তিশালী হচ্ছে যে তেজস্ক্রিয় পদার্থ রয়েছে, এই তেজস্ক্রিয় পদার্থের মাধ্যমে, এই তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতিতে এটা শনাক্ত করা যায়। তাহলে কি, এই যে হচ্ছে আকরিকের মধ্যে থাকা যে অল্প পরিমাণের কিছু অজানা পদার্থ কিন্তু অনেক শক্তিশালী তেজস্ক্রিয় পদার্থ, যেটা উপস্থিতিতে হচ্ছে তোমার শনাক্ত করা যায়, বুঝছো, এটি শনাক্ত করা যায়। নেক্সট, পিয়ের কুরি। পিয়ের কুরি কি বলতো, পিয়ের কুরি হচ্ছে এই যে পিয়ের কুরি মানে হচ্ছে ম্যারি, ও এটা তো ম্যারি কুরি। আচ্ছা যাই হোক, সরি মেয়ে ছেলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, পিয়ের কুরি হচ্ছে ম্যারি কুরির হাজব্যান্ড। হ্যাঁ, পিয়ের কুরি then joined her in the work that she had undertaken to resolve the problem. এবং পিয়ের কুরি পরবর্তীতে এই সমস্যা সমাধানে তিনি কি করলেন, মারিয়ার সাথে মানে ম্যারির সাথে কাজে যুক্ত হলেন
and that led to the discovery of the new elements polonium and radium এবং এটার ফলে নতুন দুটি মৌল আবিষ্কার হলো সেটা হচ্ছে পলোনিয়াম এবং এটার রেজাল্ট স্বরূপ বুঝছো নতুন দুটি পদার্থ এলিমেন্ট মানে পদার্থ আবিষ্কৃত হলো সেটা হচ্ছে পলোনিয়াম এবং রেডিয়াম গট ইট মানে পড়তেছে ইংলিশ মনে হচ্ছে সায়েন্স পড়তেছে মনে হচ্ছে রসায়ন পড়তেছে তাই না হ্যাঁ রসায়নেরই ব্যাপার স্যাপার যে নেক্সট while Pierre Curie devoted himself chiefly to the physical study of the new radiation পিয়ের কুরিকে ম্যারি কুরির হাজব্যান্ড বারবার এটাই মনে পড়তেছে কারণ আমার কষ্ট লাগতেছে কারণ তার হাজব্যান্ড আছে জেনে কষ্ট লাগলো ওকে ঠিক আছে তাহলে কি পিয়ের কুরি যখন এই যে নিউ রেডিয়েশন নতুন বিকিরণগুলোর হচ্ছে ফিজিক্যাল স্টাডি নতুন বিকিরণগুলোর তোমার হচ্ছে ভৌত বৈশিষ্ট্যগুলো নিয়ে একদম পিয়ের কুরি প্রধানত যখন তোমার হচ্ছে নতুন বিকিরণগুলোর ভৌত বৈশিষ্ট্য নিয়ে একদম কাজে মনোনিবেশ করা শুরু করলেন বা কাজে নিয়োজিত হলেন তখন ম্যারি কুরি struggled to obtain pure radium in the metallic state achieved with the help of the chemist Andre Louis Debian one of Pierre Curie's people অনেক বড় লাইন ভেঙে ভেঙে বলতেছি যখন পিয়ের কুরি হচ্ছে এই যে নতুন বিকিরণগুলোর ভৌত বৈশিষ্ট্য নিয়ে কাজে মনোনিবেশ করলেন তখন ম্যারি কুরি কি করলো ধাতব হচ্ছে রেডিয়ামের ধাতব বৈশিষ্ট্য নিয়ে অনেক স্ট্রাগল করতেছিল অনেক সংগ্রাম করতেছিল এবং এই সংগ্রামে সে কার হেল্প পাইছিল সে পিয়ের কুরির ছাত্র আদ্রে লুইস ডেবিয়ান এটা কিন্তু আদ্রে বুঝছো অ্যান্দ্রে লেখা আছে বাট আদ্রে লুইস ডেবিয়ানের সাহায্য পেয়েছিল এবং যিনি পিয়ের কুরির ছাত্র ছিল পিপল মানে ছাত্র অন দ্য রেজাল্টস অফ দিস রিসার্চ এই গবেষণার ফলাফল কি দাঁড়ায় কি আসলো বে ভয় দেখাই কেন ওকে এই গবেষণার রেজাল্ট কি দাঁড়ায় ফলাফল কি দাঁড়ায় ম্যারি কুরি রিসিভড হার ডক্টরেট অফ সায়েন্স ইন জুন 1903 হ্যাঁ 1903 সালের জুন মাসে বিজ্ঞান বিষয়ে ম্যারি কুরি ডক্টরেট ডিগ্রি লাভ করেন উইথ পিয়ের কুরি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ডেভি মেডাল অফ দ্য রয়্যাল সোসাইটি এবং তিনি হচ্ছে পিয়ের কুরির সাথে তিনি রয়্যাল সোসাইটি থেকে ডেভি মেডাল অ্যাওয়ার্ড তিনি রিসিভ করেন বা গ্রহণ করেন বা পান অলসো ইন 1903 দে শেয়ার্ড দ্য বেকারেল অফ নোবেল প্রাইজ ফর ফিজিক্স ফর দ্য ডিসকভারি অফ রেডিও অ্যাক্টিভিটি এবং এছাড়াও 1903 সালে হচ্ছে বেকারেলের সাথে তারা পদার্থবিজ্ঞানে তেজস্ক্রিয়তার জন্য নোবেল পুরস্কার ভাগাভাগি করেন বা শেয়ার করেন মানে তিনজন একসাথে নোবেল পুরস্কার পায় তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য হ্যাঁ রেডিও অ্যাক্টিভিটি মানে তেজস্ক্রিয়তা ডিসকভারি মানে আবিষ্কার তাহলে তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য 1903 সালে তিনজন নোবেল পুরস্কার পায় কে একটা হচ্ছে বেকারেল একটা হচ্ছে পিয়ের কুরি আর একটা হচ্ছে ম্যারি কুরি মানে হাজব্যান্ড ওয়াইফ একসাথে একদম তোমার নোবেল পুরস্কার পাইছে মানে কি খুশি ওকে নেক্সট দ্য বার্থ অফ হার টু ডটার্স কি ইরেন অ্যান্ড ইভ in 1897 and 1904 did not interrupt Mary's intensive scientific work তাহলে কি 1897 সাল এবং 1904 সালে তার যে দুই কন্যা সন্তান জন্ম হয় ইরেন অ্যান্ড ইভ এই কন্যা সন্তান জন্ম হওয়ার পরেও ম্যারির যে ইন্টেন্সিভ সায়েন্টিফিক ওয়ার্ক মানে তোমার হচ্ছে তীব্রভাবে বুঝছো তীব্র বৈজ্ঞানিক গবেষণায় কোনো ইন্টারাপ্ট হয়নি কোনো বাধা ঘটেনি তার দুইটা মেয়ের জন্ম হয়েছে বুঝছো তারপরেও তার বৈজ্ঞানিক গবেষণায় কোনো ধরনের বাধা হয়নি দেখছো কি ডেডিকেটেড ছিল আর আমরা কি করি বলতো আমরা মানে একটা লাইন পড়ি আমরা রিলস দেখি মানুষজন এত মেসেজ দেয় ঠিক আছে She was appointed lecturer in physics at the École Normale Supérieure for Girls in Service 1900 1900 সালে সেভরেতে বুঝছো 1900 সালে সেভরেতে
হচ্ছে তোমার কি মেয়েদের জন্য ইকুয়াল নর্মাল সুপিরিয়রে পদার্থবিজ্ঞানের প্রভাষক হিসেবে তিনি নিযুক্ত হন অ্যান্ড ইন্ট্রোডিউসড দেয়ার এ মেথড অফ টিচিং বেসড অন এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন এবং পরীক্ষামূলক প্রদর্শনের মাধ্যমে তিনি সেখানে একটা হচ্ছে কি সেখানে একটা পড়াশোনার ভিত্তি তৈরি করেন। হ্যাঁ, in December 1904 she was appointed chief assistant in the laboratory directed by পিয়ের কুরি এবং 1904 সালের ডিসেম্বর মাসে তিনি পিয়ের কুরি দ্বারা পরিচালিত যে হচ্ছে গবেষণাগার রয়েছে এই গবেষণাগারে প্রধান সহকারী হিসাবে নিযুক্ত হন বা কাজে নিযুক্ত হন। ওকে, সো এরপর কি দেখি শেষ পিয়ের কুরি নিয়ে আমরা পড়লাম, মানে ম্যারি কুরি নিয়ে পড়লাম, বারবার পিয়ের কুরির কথা মনে পড়তেছে, মাথা নষ্ট হবে না বলো? ম্যারি কুরি অ্যান্ড তার আসল নাম কি? মারিয়া স্ক্লদভস্কা, বুঝছো? মারিয়া স্ক্লদভস্কা, বুঝছো? ওকে, সো এটা ইম্পর্টেন্ট, মোটামুটি 95% 90% আসার চান্সেস আছে, বাট আগের লেসনে যে দুটো পড়াইছি ওটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, সো মোটামুটি সবই পড়ালাম। তো এখন হচ্ছে এমসিকিউগুলো তোমাদের করার পালা। প্রতি ক্লাসে আমি তোমাদের উপর ছেড়ে দেই, বুঝছো? যা পড়াইছি, এই যে লেসনের মধ্যে যা পড়াইছি, যে কটা ওয়ার্ড তোমাকে মনে রাখতে বলছি ওই কটা ওয়ার্ড থেকে এমসিকিউ আসবে, ওর বাইরে কোনো এমসিকিউ আসবে না। যদি 5টা ওয়ার্ড বলি ওই 5টা থেকে এমসিকিউ আসবে, ওর বাইরে থেকে একটা ওয়ার্ড থেকে আসবে না। যদি 4টা বলি 4টা থেকে আসবে, মানে 4টার মধ্যে থেকে আসবে, এর বাইরে যাবে না, এটা বোঝাতে যাচ্ছি। হ্যাঁ, দেখো এই যে প্রোডিজিয়াস, এই যে প্রোডিজিয়াস মানে তোমাদের পড়ালাম না বলো? এই যে প্রোডিজিয়াস মেমোরি, অসাধারণ স্মৃতিশক্তি। প্রোডিজিয়াস মানে কি? অসাধারণ। প্রোডিজিয়াস মানে কি? অসাধারণ। হ্যাঁ, অসাধারণ। তাহলে দেখো এক্সেপশনাল মানে ব্যতিক্রমী বা অসাধারণ, সাধারণ না। তাহলে অ্যান্সার ইস কিন্তু এ হবে। আনন্যাচারাল মানে অস্বাভাবিক হবে, অস্বাভাবিক আর অসাধারণ এক হয়? হবে না। দ্য অ্যাভানগ্রেড এটা হবে না। ট্রিভিয়াল এটা হবে না। অ্যাভানগ্রেড মানে পথ প্রদর্শক বোঝায় আর কি, বুঝছো? তো পথ প্রদর্শকের অসাধারণ এক হলো? নো, তাহলে অ্যান্সার ইজ এ। দেখো ঠিক আছে। Why did Marie Curie have to work as a teacher and governess before going Paris? প্যারিসে যাওয়ার আগে ম্যারি কুরি কিন্তু গৃহশিক্ষিকার পেশা বা শিক্ষকতার পেশা বেছে নিয়েছিলেন। কেন নিয়েছিলেন? মনে করো কেন নিয়েছিলেন। তার একটা বোন ছিল, তার বোনের নাম কি? ব্রনিস্লাভা। তার বোনের নাম ব্রনিস্লাভা। অ্যান্ড তার বোন কিন্তু প্যারিসের মেডিকেলে পড়াশোনা করেন। তার বোনের খরচ চালানোর জন্য সে গৃহশিক্ষিকা পেশাটা বেছে নেন, বুঝছো? তাহলে কিসের জন্য গৃহশিক্ষিকা পেশা বেছে নেন? টু গেইন টিচিং এক্সপিরিয়েন্স, শিক্ষকতার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা নেওয়ার জন্য না। টু হেল্প হার সিস্টার উইথ হার এডুকেশন, অবশ্যই তার বোনের শিক্ষার জন্য, তার বোনের শিক্ষাতে সাহায্য করার জন্য সে এই শিক্ষকতা পেশা বেছে নেন। টু সাপোর্ট হার প্যারেন্টস, তার বাপ মাকে সাহায্য করার জন্য। এই লেসনে তো তার বাপ মায়ের কোনো কথাই নাই ভাই, তার অ্যান্সার সি হবে না। টু ফাইন্যান্স হার অন এডুকেশন ইন প্যারিস, তার নিজের শিক্ষার জন্য? নো, তার অ্যান্সার ইজ বি। দেখছো? নেক্সট, দ্য ওয়ার্ড ভার্চুয়ালি ইউজড ইন দ্য প্যাসেজ ইন্ডিকেটস। ভার্চুয়ালি মানে কি বুঝাইছিলাম তখন? প্রায় বাস্তবসম্মত, মানে বাস্তবতা বোঝায়, বুঝছো? বাস্তবে আর কি। তাহলে অন সোশ্যাল মিডিয়া, বাস্তবে আর সোশ্যাল মিডিয়া এক হলো না, অ্যান্সার এ হবে না। প্র্যাকটিক্যালি, অবভিয়াসলি, অন ইন্টারনেটও হবে না। অবভিয়াসলি মানে অবশ্যই, এটা কি হয় বলো? তাহলে প্র্যাকটিক্যালি বলতে কি বোঝায়? বাস্তবে, তাই না? বলে যে তুমি প্র্যাকটিক্যালি দেখো এটা, সো এই তো। নেক্সট, প্র্যাকটিক্যালি না? হ্যাঁ, প্র্যাকটিক্যালি। দ্য ওয়ার্ড ক্ল্যান্ডেস্টিনলি, এই ওয়ার্ডটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি পরীক্ষায় আসে, ম্যারি কুরি থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, এই ক্ল্যান্ডেস্টিনলি এই ওয়ার্ডটা 1000 না 1,000,000% আসবে। ওকে, সো ক্ল্যান্ডেস্টিনলি মানে কি? গোপনভাবে। তাহলে গোপন ভাষার সাথে কোনটা মিলে? পাবলিকলি
গণভাবে না, অ্যাপারেন্টলি না, সেম। সিক্রেটলি, অবশ্যই সিক্রেটলি মানে গোপনভাবে। তাহলে অ্যান্সার ইজ সি, বুঝছো? অ্যান্সার ইজ সি। নেক্সট, প্রপার্টি। প্রপার্টি মানে কি বুঝাইছি এই লেসনে? প্রপার্টি মানে হচ্ছে তোমার বৈশিষ্ট্য বোঝায়, বুঝছো? প্রপার্টি অফ ম্যাটার্স, হ্যাঁ, ওকে, পদার্থের বৈশিষ্ট্য বোঝায়। হ্যাঁ, প্রপার্টি অফ ম্যাটার্স একটা অধ্যায় ছিল ক্লাস 10-এ তোমার, প্রপার্টিস অফ ম্যাটার, পদার্থের বৈশিষ্ট্য সমূহ। হ্যাঁ, তাহলে প্রপার্টি মানে বৈশিষ্ট্য। সব লিখে দেওয়া লাগে বাবারা, এমসিকিউ কিন্তু তোমাদের করতে বলছিলাম, তারপর আমি করে দিচ্ছি। তাহলে বৈশিষ্ট্যের সাথে সম্পদ বোঝায়। এই যে দেখো, প্রপার্টি মানে সম্পদ বুঝে আবার তুমি হচ্ছে ওয়েলথ দিও না, বুঝছো? মারা খাবা কিন্তু, এখানেই মারা খায় পোলাপানরা, বুঝছো? সরি, মারা খাওয়ার ওয়ার্ডটা ইউজ করা উচিত হয়নি, বাট এভাবে আর কি ভুল করে। ওয়েলথ এটা হবে না, বিলঙ্গিং হবে না, অনার হবে না। অ্যান্সার ইজ ক্যারেক্টারিস্টিক্স, মানে হচ্ছে বৈশিষ্ট্য, বুঝছো? সাবধান, ভুল করে এই ভুলগুলো করবা না। ওকে, নেক্সট, রিসলভ। রিসলভ মানে কি? সমাধান করা। সো ডিটারমাইন মানে সমাধান করা না, সলভ মানে সমাধান করা। অ্যান্সার ইজ বি। ডিসাইড মানে তো সিদ্ধান্ত। অ্যান্সার ইজ বি। মিনারেল মানে কি? মানে খনিজ। খনিজ। তাহলে ওয়াটার মানে পানি, পানি আর খনিজ মিললো? নো। নিউট্রিয়েন্ট মানে পুষ্টি, মিলল না। কেমিক্যালস, কেমিক্যালস মানে রাসায়নিক পদার্থগুলো বোঝায়, মিলল না। তারপর কি আছে? অ্যান্ড ইনঅর্গানিক সাবস্টেন্স ন্যাচারালি প্রেজেন্ট ইন দ্য আর্থ। অ্যান্সার ইজ ডি। আই থিঙ্ক এটাই হবে, দেখছো? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্টারাপ্ট? আমরা কথায় কথা বলি না, এই তুই ইন্টারাপ্ট করিস না আমার কথায়, ডোন্ট ইন্টারাপ্ট, ডোন্ট ইন্টারাপ্ট, আমার কথায় বাধা দিস না। হ্যাঁ, বা বাধা দিস না, ইন্টারাপ্ট মানে বাধা। তাহলে বাধার সাথে কোনটা চাই? ইন্টারপ্রেট। ইন্টারপ্রেট মানে কি বলো তো? ইন্টারপ্রেট মানে ভুলে গেলাম। ইন্টারপ্রেট মানে বাধা না, বুঝছো? মানে তোমার এগ্রি করা টাইপের আর কি। হ্যাঁ, তাহলে ইন্টারপ্রেট হবে না। ইন্টাররাপ্ট কিন্তু না, এখানে ইন্টারপ্রেট আছে, দেখো। ইন্টেন্সিফাই হবে না। ডিসকন্টিনিউ। কন্টিনিউ মানে কি? চলমান। আর ডিসকন্টিনিউ মানে বাধা দেয়া, মানে তোমার হচ্ছে আটকে রাখা, বুঝছো? ইন্টারাপ্ট মানে আটকানো বা বাধা দেয়া। ডিসকন্টিনিউ মানে তোমার অফ রাখা। অ্যান্সার ইজ সি। ডিসকারেজ মানে তো তোমার হচ্ছে অনুপ্রাণিত করা, তাহলে ডিসকারেজ হবে না। অ্যান্সার ইজ সি। দ্য ওয়ার্ড রিমার্কেবল। রিমার্কেবল মানে কি? ফেমাস বা পরিচিত, তাহলে ইনফেমাস হবে? হবে না। অর্ডিনারি মানে সাধারণ হবে? হবে না। নোট ওয়ার্দি হবে। নোট ওয়ার্দি মানে তোমার হচ্ছে পরিচিত বা ফেমাস বোঝায়। হ্যাঁ, গ্লোরিফাইড হবে না। তার অ্যান্সার ইজ সি। নেক্সট, প্রিসপ্ল্যান্ট। এই ওয়ার্ডটা মনে রাখতে বলছিলাম, পারলে ভিডিও স্কিপ করে দেখো, আমি বলছিলাম যে ওয়ার্ডটা মনে রাখতে হবে তোমার। প্রিসপ্ল্যান্ট এটা কি একটা বলো তো? এটা একটা কি? এটা একটা হচ্ছে মিনারেল, বুঝছো? এটা একটা মানে তোমার হচ্ছে কি? প্রিসপ্ল্যান্ট হচ্ছে মিনারেল না, মিনারেল তো খনিজ হচ্ছে তোমার কি? শিলা টাইপ, বুঝছো? শিলা। তাহলে শিলার সাথে কোনটা যায়? এলিমেন্ট, কেমিক্যাল এলিমেন্ট, রাসায়নিক না। তারপর সায়েন্টিফিক, বৈজ্ঞানিক টুল না। তারপর মেজারিং ইনস্ট্রুমেন্ট না। টাইপ অফ রক। রক মানে হচ্ছে শিলা বোঝায়। অ্যান্সার ইজ এ। বুঝছো বুঝছো বুঝছো? আই থিঙ্ক এই হবে, দেখো। ওকে, পিয়ের কুরি ওয়াজ। পিয়ের কুরি কোন দেশের নাগরিক ছিল? ফ্রান্সের। ওকে, নেক্সট, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইন্টারাপ্ট। ওই আবার সে আগের ওয়ার্ড ইন্টারাপ্ট চলে আসছে। এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, সো এটা আসতে পারে। হ্যাঁ, ইন্টারাপ্ট মানে কি? এনকারেজ। ইন্টারাপ্ট মানে বাধা দেওয়া, সো এনকারেজ হবে না। বলি না, এই তুই আমার কথা ইন্টারফেয়ার করিস না, তুই ইন্টারফেয়ার করার কি এখানে, বুঝছো? তাই ইন্টারফেয়ার, ইন্টারাপ্ট মোটামুটি সেম। ওকে, তাহলে অ্যান্সার ইজ ইন্টারফেয়ার। দেখো এই দুটো হবে, মানে মান্য করা, মান্য করার সাথে ইন্টারাপ্ট যায়। ফলো করা, অনুসরণ করার সাথে ইন্টারাপ্ট যায় না, তাহলে অ্যান্সার ইজ বি। নেক্সট, কমপ্লিশন। এই ওয়ার্ডটা মনে রাখতে বলছিলাম, পারলে স্কিপ করে দেখো। কমপ্লিশন মানে সম্পূর্ণ। কমপ্লিশন মানে সম্পূর্ণ। কমপ্লিট থেকে কমপ্লিশন। কমপ্লিট মানে কি? সম্পূর্ণ করা। আর কমপ্লিশন মানে সম্পূর্ণ। সম্পূর্ণের সাথে কোনটা যায় বলো? নিচ থেকে আসি। বিগিনিং মানে শুরু করা। শুরু করা আর সম্পূর্ণ করা এক হলো না। ইনিশিয়েটিং মানে শুরুতে বা ইনিশিয়ালি বলে না, তাহলে এটা হবে না। কমেন্সিং এটাও হবে না। ফুলফিলমেন্ট মানে কি? তোমার হচ্ছে সম্পূর্ণ। মেড মানে কিন্তু নাউন, বুঝছো? আর শন মানে হচ্ছে
নাউন, আর মেন্ট মানে হচ্ছে, মেন্ট বলতেও নাউন বুঝি আমরা। ওকে, নেক্সট। ওকে, সো এমসিকিউ শেষ। এই কটা এমসিকিউ পড়লে এই হচ্ছে ম্যারি কুরি থেকে তুমি আশা করি সবগুলো কমন পাবো, বা না পাইলেও যে কটা ওয়ার্ড পড়াইছি তোমার তোমার কি বলে লেসনে, ওই কটা ওয়ার্ড পড়লে আশা করি তোমার হয়ে যাবে। ওকে, সো এই যে এগুলো আছে না, এগুলো তোমার নিজে করার পালা, বুঝছো? আমি হয়তো এখানে 5-7টা কোশ্চেন দিয়েছি, এই 5-7টা কোশ্চেনের বাইরে আর কোনো কোশ্চেন আসবে না, বা এই 5-7টা কোশ্চেন পড়লে তোমার হচ্ছে তোমার বোর্ড কোশ্চেনের জন্য ইনাফ হয়ে যাবে। আমি একটু মানেগুলো বলে দিই যদি তোমার বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, হাউ ডিড ম্যারি কুরিস ম্যারেজ টু পিয়ার কুরি ইনফ্লুয়েন্স হার সায়েন্টিফিক রিসার্চ? এই যে ম্যারি কুরির সাথে যে পিয়ার কুরির যে বিবাহ হয়, এই বিবাহটা তোমার তাদের সায়েন্টিফিক রিসার্চে, তাদের বৈজ্ঞানিক গবেষণায় কিভাবে প্রভাব ফেলেছিল? অবশ্যই দুইজন একদম বৈজ্ঞানিক ছিল, বিজ্ঞানী ছিল। সো দুইজন সায়েন্টিস্ট যখন একসাথে বিয়ে হয়, তাদের কাজ তো আরো উত্তেজিত ভাবে, একদম উত্তেজনা তৈরি হবে তাদের কাজে, তাই না? সো তাদের কাজও আরো অনেক মানে অগ্রসর হয়েছিল। এর ফলে তো হচ্ছে যে তোমার ইউরেনিয়াম, টিউরিয়াম, পলোনিয়াম কি ধরনের আবিষ্কার হয়। হ্যাঁ, সেটা লিখবা যে তাদের হচ্ছে ফ্রুটফুল সায়েন্টিফিক পার্টনারশিপের কারণে তাদের কি কি আবিষ্কার জানি হয়। এই যে রেডিয়াম, পলোনিয়াম আর রেডিয়াম আবিষ্কৃত হয়, এবং তারা তাদের কোলাবোরেশনে আরও কি হয় বলতো, তেজস্ক্রিয়তা আবিষ্কৃত হয়, এবং এই তেজস্ক্রিয়তা আবিষ্কারের ফলে তারা কি হয়, নোবেল পুরস্কার পায়। তাহলে বুঝলা তাদের বিবাহ তাদের এই বৈজ্ঞানিক হচ্ছে গবেষণায় কিভাবে প্রভাব ফেলেছিল। ওকে, নেক্সট। হাউ ডিড ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস অ্যাফেক্ট ম্যারি কুরিস এডুকেশন? এই যে ম্যারি কুরির শিক্ষায় অর্থনৈতিক জটিলতাগুলো কেমন ছিল? আর লিখবা কি করছিল বলতো? সে তার বোনের জন্য, বোনের পড়াশোনার খরচ চালানোর জন্য সে গৃহশিক্ষার পথ বেছে নিয়েছিল, এবং কি করছিল, হার কমপ্লিশন অফ এডুকেশন ওয়াজ লেট, তার হচ্ছে পড়াশোনা সম্পন্ন হয় অনেক দেরিতে। হ্যাঁ, হাউ ডু ম্যারিজ অ্যাচিভমেন্টস ইন্সপায়ার ইউ অ্যাজ এ স্টুডেন্টস? একজন শিক্ষার্থী হিসেবে এই যে ম্যারির যে অ্যাচিভমেন্টগুলো রয়েছে, এই অ্যাচিভমেন্টগুলো তোমাকে কিভাবে অনুপ্রাণিত করে? সেটা লিখবা। হোয়াট আর অ্যান্সার দেওয়া আছে, হোয়াট আর দ্য থিংস বিহাইন্ড ম্যারিজ সাকসেস? এই যে ম্যারির যে সফলতা রয়েছে, এই সফলতার পেছনে কি কি বৈশিষ্ট্য বা কি কি কারণ থাকতে পারে সেগুলো উল্লেখ করো। তার ইন্টেলেকচুয়াল ব্রিলিয়ান্স, তার রেলেন্টনেস, এফোর্টস, ডিটারমিনেশন, সেন্স অফ ডিউটিস, এগুলোই আর কি, বুঝছো? এগুলো লিখে দেওয়া হয়ে যাবে। আর হ্যাঁ, হোয়াট দিয়ে যদি কোনো কোশ্চেন করে 1 সেন্টেন্সে অ্যান্সার করবা, হোয়াই দিয়ে যদি করে 2 লাইনে করবা, হাউ দিয়ে যদি করে 3-4 লাইনে করবা, এক্সপ্লেন দিয়ে করে 4-5 লাইনে করবা। এর বেশি কোনো কিছু দরকার নাই। হ্যাঁ, এটা জাস্ট মনে রাখবা। বেশি লিখলে কিন্তু প্রবলেম হবে, মার্কস মানে মনে করবা না যে বেশি লিখলে আমি বেশি মার্কস পাবো, বুঝছো? মূল কথা লিখবা, বুঝছো? সুন্দর করে গোছায় সুন্দরভাবে লিখে দিবা। তোমার হচ্ছে 5 মার্ক, সরি 2 মার্ক, 3 মার্ক, 4 মার্ক দেখে পুরো পেজ ভরে দেওয়ার দরকার নাই। যা চাইবে তুমি তাই লিখে দিয়ে চলে আসবে, বুঝছো? যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যাদের মাথায় বুদ্ধি আছে, তারা এইভাবে লিখে দিয়ে চলে আসবে। আর যারা হচ্ছে বোকা, তারা কি করবে, প্যাসেজ দেখে, লেসন দেখে, উপরে লেসন তো লিখা থাকবে, লেসন দেখে একদম কপি পেস্ট করে 10-15 লাইন লিখে দিয়ে আসে। আর পরীক্ষার রেজাল্ট দিলে দেখা যায় যে মানে কম নাম্বার পেয়েছে। আমি তখন ভাবে যে আমি এত কম নাম্বার পাইলাম কেন, আমি তো এত পেজ ভরে লিখছি। সব স্যারের দোষ, স্যার ভালো না, স্যার বইয়ের সাথে ঝগড়া করছে, এই জন্য আমার হচ্ছে নাম্বার কম দিচ্ছে, বুঝছো? এক্সপ্লেন, এই যে দেখো এক্সপ্লেন করতে বলছে। সো এখানে 4 লাইনের মতো লিখবা। হ্যাঁ, দেখো এখানে কয় লাইন আছে বলো তো? অনেক বড় লাইন তো। সো 1 লাইন মানে কমা টমা দিয়ে তোমার হচ্ছে 4-5 লাইন হয়ে গেছে, বুঝছো? এক্সপ্লেন ম্যারি কুরিস অ্যাজ এ মাদার অ্যান্ড এ সায়েন্টিস্ট। একজন মা এবং একজন বিজ্ঞানী হিসেবে ম্যারি, একজন মা এবং একজন বিজ্ঞানী হিসেবে ম্যারিকে তোমরা এক্সপ্লেন করো। একজন মা এবং একজন বিজ্ঞানী হিসেবে তাকে এক্সপ্লেন করো। তাকে এক্সপ্লেন করলে কি বলা যায়? আমি কিন্তু উত্তর দেখিনি, হ্যাঁ, বাট আমরা বলতেই পারি যে সে তার সে অনেক ডিটারমেন্ট ছিল। তারপর হচ্ছে তার 2 কন্যা জন্মদানের সময়ও তার সায়েন্টিফিক রিসার্চে কোনো ধরনের ইন্টারাপ্ট হয়নি। হ্যাঁ, কারণ এই তো আর কি ডিটারমিনেশন ভালো ছিল আর কি, বুঝছো? সে অনেক ব্যালেন্স করতে পারতো ফ্যামিলি এবং তার হচ্ছে সায়েন্টিফিক ওয়ার্ক অনেক
ব্যালেন্স করতে পারতো, এগুলোই আর কি। তার দুইটা সন্তান ছিল, আইরিন অ্যান্ড হচ্ছে ইভ, এবং হার কমিটেড টু রিসার্চ, মানে কমিটেড ছিল আর কি, বুঝছো, রিসার্চের প্রতি, বুঝছো, ইন্টেন্সিভ সায়েন্টিফিক ইফোর্টস, বুঝছো, কারণ ইফোর্টস ছিল, এই তো এগুলাই। ওকে, নেক্সট। ওকে, চলো আমরা এখন ড্রিম পড়বো, বুঝছো। আমরা একটা লেসন খুব সুন্দরভাবে শেষ করলাম। তুমি যদি এই লেসনটা বুঝে না থাকো, প্লিজ কমেন্টে আমাকে জানাও, ভাইয়া এটা বুঝিনি, আমি সুন্দর করে কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। ওকে, চলো আমরা এখন হচ্ছে কি ড্রিম শুরু করি। হ্যাঁ, একটু পানি খেয়ে নেই। এটা অনেক ইজি, বুঝছো, এটা তোমরা সবাই পড়ছো অলরেডি মনে হয়, তারপর পড়ে দিই। চলো, যেহেতু রিভিশন। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। এটা আমি খুব তাড়াতাড়ি শেষ করব, যেহেতু রিভিশনের ক্লাস। সো তোমাদের পড়া আছে অলরেডি, আমি একটু রিক্যাপ করে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, জাস্ট মনে করো যে ড্রিমসটা কি নিয়ে, ড্রিমস নিয়ে এখানে কি পড়বো আমরা, ড্রিমস কি, ড্রিমের পারপাস কি, ড্রিমের ফাংশন কি, তারপর ড্রিমস নিয়ে কে কি বলছে, ড্রিমের কয়েকটা থিওরি দেখবো। এটাই হচ্ছে এটার মূল তোমার হচ্ছে কন্টেস্ট আর কি। সো এটা তাড়াতাড়ি শুরু করবো, তাড়াতাড়ি শেষ করবো আর কি। মনোযোগ দিয়ে দেখো ক্লাসটা, আর এই স্লাইডের মধ্যে যা যা আছে এগুলোই পড়ো, আর কিছু লাগবে না। তোমার এমসিকিউ সিকিউ এগুলো পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, দেখো, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড মানে হচ্ছে মুগ্ধ করা, ফিলোসফার্স মানে হচ্ছে দার্শনিক, বুঝছো, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। তাহলে স্বপ্ন, তোমরা সবাই 2x স্পিড দিয়ে দেখো না এই ক্লাসে। এখন ড্রিমস যে পড়াবো, ড্রিমস পড়ানোতে 2x স্পিড দেওয়া লাগবে না, আমি 2x স্পিডে তোমাদেরকে বলতেছি। হ্যাঁ, এটা যেহেতু তোমাদের অনেক ইউজ টু এই প্যাসেজটাতে, তোমরা অলরেডি পড়ে ফেলেছো। তাহলে স্বপ্ন হাজার বছর ধরে আমাদের দার্শনিকদের মুগ্ধ করে রেখেছে। হ্যাঁ, বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। কিন্তু সাম্প্রতিক সময়ে এম্পিরিক্যাল রিসার্চ মানে কি, এম্পিরিক্যাল রিসার্চ মানে হচ্ছে প্রায়োগিক গবেষণা, অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি মানে কি, সায়েন্টিফিক স্টাডি মানে হচ্ছে তোমার বৈজ্ঞানিক অধ্যয়ন। তাহলে সাম্প্রতিক সময়ে স্বপ্ন আমাদের তোমার হচ্ছে প্রায়োগিক গবেষণা এবং বৈজ্ঞানিক অধ্যয়নের আওতাভুক্ত করা হয়েছে। চান্সেস আর দ্যাট, সম্ভবত, ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউর সেলফ পাজলিং মানে হচ্ছে বিভ্রান্ত হওয়া, ওভার দ্য কনটেক্সট অফ এ ড্রিম। সম্ভবত তুমি হয়তো অনেক সময় স্বপ্নের যে বিষয়বস্তু রয়েছে, এ ড্রিম অফ কনটেক্সট, দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, স্বপ্নের যে বিষয়বস্তু রয়েছে এই বিষয়বস্তু নিয়ে তুমি হয়তো অনেক সময় বিভ্রান্ত হয়েছ। অর পারহ্যাপস, অথবা কখনো ভেবেছ, ইউ আর ওয়ান্ডারেড হোয়াই ইউ ড্রিম অ্যাট অল, অথবা তুমি ভেবেছো যে আমরা কেন স্বপ্ন দেখি। ফার্স্ট, লেটস স্টার্ট বাই অ্যান্সারিং এ বেসিক কোয়েশ্চেন, হোয়াট ইজ এ ড্রিম। চলো আমরা প্রথমে একটা মৌলিক কোয়েশ্চেনের অ্যান্সার দেই, যে স্বপ্ন কি। এ ড্রিম ক্যান ইনক্লুড অ্যানি অফ দ্য ইমেজ, থটস অ্যান্ড ইমোশনস দ্যাট আর এক্সপিরিয়েন্সড ডিউরিং স্লিপ। স্বপ্ন হচ্ছে ঘুমের মধ্যে থাকা অভিজ্ঞত কোনো ছবি, কোনো চিন্তা বা কোনো আবেগের মানে আবেগিক বিষয় আর কি। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি ভিভিড মানে হচ্ছে খুবই স্পষ্ট, ভিভিড মানে স্পষ্ট, ভ্যাগ মানে অস্পষ্ট। তাহলে ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস আর ফ্রাইটেনিং ইমেজ। ফ্রাইটেনিং মানে তো তোমরা সবাই জানো যে মানে ভয় ভীতি বোঝায় আর কি, ভয়ঙ্কর অবস্থা বোঝায়। তাহলে স্বপ্ন হচ্ছে অত্যন্ত আনন্দপূর্ণ, অনুভূতিতে ভরা বা ভয়ঙ্কর দৃশ্যে ভরা কোনো ছবি, ভয়ঙ্কর দৃশ্যে ভরা, অত্যন্ত স্পষ্ট অথবা খুবই অস্পষ্ট কোনো বিষয় বোঝায়, যেগুলো এখানে ফোকাস মানে এখানে স্পষ্ট বলতে পারো, যেগুলো স্পষ্ট এবং বোধগম্য, আন্ডারস্ট্যান্ডেবল মানে বোধগম্য, অথবা অস্পষ্ট বা বিভ্রান্তমূলক হয়ে থাকে, তাই না? স্বপ্নের মধ্যে আমরা কি দেখি? স্বপ্নের মধ্যে হঠাৎ করে একটা জিনিস দেখতেছি, আবার হঠাৎ করে ধরো এখন আছি বাংলাদেশে, হঠাৎ করে দেখি আমেরিকায় চলে গেছি, হঠাৎ করে দেখি বিয়ে করে নিয়েছি, হঠাৎ করে দেখি ব্রেকআপ হয়ে গেছে, হঠাৎ করে দেখি আবার তোমার হচ্ছে পিৎজা বার্গে বসে তুমি হচ্ছে পিৎজা খাইতেছো, আবার হঠাৎ করে কি দেখো যে তোমার হচ্ছে মানে সংসার ভেঙে গেছে, আবার হঠাৎ করে কি দেখো তুমি আগুন লেগে গেছে তোমার বাসায়। তো স্বপ্নের মধ্যে কখন কি ঘটে যায় বুঝতে পারি না আমরা। তো সব মিলাই আর কি স্বপ্ন হচ্ছে কনফিউজিং অ্যান্ড কি তোমার কোথায় গেল প্লাজেনিং। আচ্ছা, এই যে এখানে যে ওয়ার্ডটা আছে না, ওয়াফলিং, স্বপ্ন হচ্ছে বিস্ময়কর। তারপর হচ্ছে কই গেল পাজলিং, পাজলিং একটা আছে। হ্যাঁ, আচ্ছা, পড়তে আমরা দেখবো। ওকে, সো এটা দেখলাম, এবার এটা আসি। হোয়াই ডু উই ড্রিম? আমরা কেন স্বপ্ন দেখি? হোয়াট পারপাস টু ড্রিম সার্ভ? স্বপ্নের উদ্দেশ্যই বা কি? While many theories have been proposed
অ্যাবাউট দ্য রিজন অ্যান্ড ফাংশন অফ ড্রিম। রিজন মানে কারণ, আর ফাংশন মানে কার্যাবলী, আর অফ ড্রিমস মানে স্বপ্নের কারণ এবং কার্যাবলী সম্পর্কে অনেকে অনেক তথ্য আবিষ্কার করেছে, অনেক তথ্য উত্থাপন করেছে। নো কনসেনসাস হ্যাজ ইমার্জ। কনসেনসাস মানে হচ্ছে সর্বসম্মত। সর্বসম্মত মানে সকলের মতামত এক জায়গায় করে যে মতামত গঠিত হয় সেটা হচ্ছে সর্বসম্মত, কিন্তু এখন পর্যন্ত সর্বসম্মত কোনো মতামত গড়ে ওঠেনি। ইমার্জ মানে হচ্ছে গড়ে ওঠা। গট ইট? কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন এ ড্রিমিং স্টেট, আমরা যখন স্বপ্নের অবস্থায় অনেক সময় কাটাই, দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিমস মে সিম ব্যাফলিং। আমরা যখন আমাদের স্বপ্ন অবস্থায় অনেক সময় কাটাই, এইটা কোনো গবেষক এখনো কোনো ব্যাখ্যা দিতে পারে নাই, যেটা অনেক বিস্ময়কর। ব্যাফলিং মানে বিস্ময়কর। However, it is important to consider that, তবে এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে সায়েন্স ইজ স্টিল আনরিভিলিং দ্য এক্সাক্ট পারপাস অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ। আনরিভিলিং মানে হচ্ছে তোমার ধীরে ধীরে উন্মোচন করা, বুঝছো? রিভিল মানে কি? এই রিভিল করে দে তোর সিক্রেটটা রিভিল করে দেবো কিন্তু। তো রিভিল মানে হচ্ছে উন্মোচন করা, আর আনরিভিলিং মানে হচ্ছে ধীরে ধীরে উন্মোচন করা। হ্যাঁ, তবে এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে এই যে বিজ্ঞান এখনো ধীরে ধীরে স্বপ্নের কারণ, ফাংশন, রিজন, ফাংশন ধীরে ধীরে উন্মোচন করার চেষ্টা করছে। হ্যাঁ, বা করতেছে। সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস। অনেক গবেষক মনে করেন যে স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই বা স্বপ্নের কোনো উদ্দেশ্য নাই। পারপাস মানে কি? উদ্দেশ্য। হ্যাঁ, while others believe that, অন্যরা বিশ্বাস করেন ড্রিমিং ইজ এর এসেনশিয়াল মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। আবার অনেকে মনে করেন স্বপ্ন দেখা মানুষের কি? মানুষের মানসিক, মানুষের আবেগিক এবং মানুষের শারীরিক মানে শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেক উপকারী। নেক্সট, লেটস লার্ন মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিমস থিওরি। চলো এখন আমরা কিছু স্বপ্নের থিওরি দেখি যেগুলো অনেক ফেমাস, অনেক প্রমিনেন্ট, অনেক বিখ্যাত। কনসিস্টেন্ট উইথ দ্য সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভ। সাইকো অ্যানালিটিক মানে হচ্ছে তোমার কি? মনস্তাত্ত্বিক যে বিষয়টা রয়েছে, মনস্তাত্ত্বিক বিষয়ক। পার্সপেক্টিভ মানে কি? মনস্তাত্ত্বিক বিষয়ক দৃষ্টিভঙ্গি। তাহলে মনস্তাত্ত্বিক বিষয়ক দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে, কনসিস্টেন্ট মানে হচ্ছে ধারাবাহিক বোঝায় বা সামঞ্জস্য বোঝায়। হ্যাঁ, তাহলে মনস্তাত্ত্বিক বিষয়ক দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে সিগমুন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিম সাজেস্ট দ্যাট, সিগমুন্ড ফ্রয়েড, এই ড্রিমে একজন বিজ্ঞানীর নাম আছে, সেটা হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড। তাহলে সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্ব, মানে স্বপ্ন নিয়ে সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্ব যেটা বলে সেটা হচ্ছে ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন অফ সাবকনসিয়াস ডিজায়ার্স, থটস অ্যান্ড মোটিভেশনস। স্বপ্ন হচ্ছে অবচেতন ইচ্ছা, চিন্তা এবং প্রেরণার প্রতিফলন। তাহলে সিগমুন্ড ফ্রয়েড কি বলছে? যদি কোশ্চেন আসে যে সিগমুন্ড ফ্রয়েডের থিওরি ব্যাখ্যা করো, হ্যাঁ, তাহলে কি বলবো? তাহলে এই লাইনটা দিবা। কি বলছে? স্বপ্ন হচ্ছে অবচেতন ইচ্ছা, চিন্তা এবং প্রেরণার প্রতিফলন। দেখছো আমরা এটা কত তাড়াতাড়ি শেষ করতেছি, কারণ তোমাদের এটা পড়া আছে, হয়তো হোপফুলি পড়া আছে, মানে মোটামুটি এটা সবাই পড়ে ফেলছো। সো যেহেতু ফাইনাল ডিভিশন ক্লাস, তোমার হচ্ছে ধরে ধরে পড়ানোর বয়স শেষ, মানে তোমার পড়ার বয়স শেষ আসলে, বুঝছো? এখন যদি ধরে ধরে পড়াই তুমি নিজেও বিরক্ত হবা, আমার ক্লাসও দেখবে না, সো চলে যাবা। সো মনে করাচ্ছি আর কি তোমাকে, বুঝছো? অ্যাকর্ডিং টু ফ্রয়েডের মতে, পিপল আর ড্রাইভিং বাই অ্যাগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট দ্যাট আর রিপ্রেসড ফ্রম কনসিয়াস অ্যাওয়ারনেস। ফ্রয়েডের মতে মানুষ আগ্রাসী এবং যৌন ইনস্টিংক্ট দ্যাট আর রিপ্রেসড ফ্রম কনসিয়াস অ্যাওয়ারনেস। সেক্সুয়াল ইনস্টিংক্ট, এটা মানে তোমাকে যদি আমি বলি, আচ্ছা, এটার মানে হচ্ছে সেক্সুয়াল ইনস্টিংক্ট মানে হচ্ছে যৌন প্রবৃত্তি, বুঝছো? যৌন প্রবৃত্তি এখানকার মানে হচ্ছে এটার মানে। তাহলে মানুষ মূলত আগ্রাসী এবং যৌন প্রবৃত্তি দ্বারা চালিত, যৌন প্রবৃত্তি দ্বারা চালিত, যেগুলো সচেতন মন থেকে, কনসিয়াস অ্যাওয়ারনেস, যেগুলো সচেতন মন থেকে দমন করে রাখে। হ্যাঁ, while these thoughts are not consciously expressed, they find their way into awareness via dreams. যদিও এই চিন্তাগুলো সচেতনভাবে প্রকাশ পায় না, কিন্তু আমাদের স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়, বুঝছো? লাইক আমাদের অনেক কিছু মানে আমরা কিন্তু সব মানে বাস্তবিকভাবে আমরা প্রকাশ করতে পারি না, আমরা প্রকাশ পাই না আমাদের মধ্যে, বাট স্বপ্নের মাধ্যমে সেগুলো আমাদের চলে আসে, সেটাই বোঝাইছে আর কি। হ্যাঁ,
দেখছো এটা তোমার ব্রেন, বুঝছো? ইন হিজ ফেমাস বুক দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, তাহলে সিগমুন্ড ফ্রয়েডের বইয়ের নাম কি? দ্য ইন্টারপ্রিটেশন অফ বুক। এটা আসতে পারে কত সালে? 1899 সালে। 1899 সালে সিগমুন্ড ফ্রয়েডের যে ফেমাস বই রয়েছে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, ফ্রয়েড রোড দ্যাট ড্রিমস আর, ফ্রয়েড এই বইতে লিখেছিল কি? ডিসগুইস্ট ফুলফিলমেন্ট অফ রিপ্রেসড উইশেস। এটা একটা স্পেশাল একটা মানে বাংলা লাইন আছে, আমি একটু তোমাদের পড়ে শোনাই। মানে হচ্ছে তোমার দমন করা ইচ্ছাগুলোর ছদ্মবেশী পূরণ। তাহলে ডিসগুইস্ট মানে কি? ডিসগুইস্ট মানে হচ্ছে ছদ্মবেশী। ছদ্মবেশী, বুঝছো? তাহলে ছদ্মবেশী কি? দমন করা ইচ্ছাগুলো ছদ্মবেশী পূরণ। ফ্রয়েডস থিওরি কন্ট্রিবিউট টু দ্য পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশন মানে কি বলতো? ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ব্যাখ্যা। তাহলে সিগমুন্ড ফ্রয়েডের এই যে থিওরিটা রয়েছে, এই থিওরিটা স্বপ্নের যে ব্যাখ্যাটা করছে, এই ব্যাখ্যার মাধ্যমে অনেক জনপ্রিয়তা বৃদ্ধি হয়েছে। এই সিগমুন্ড ফ্রয়েড যে এই স্বপ্ন নিয়ে যে এই তথ্যটা ব্যাখ্যা করছে, এটার মাধ্যমে তার এই থিওরিটা অনেক জনপ্রিয়তা লাভ করছে, বা তার এই থিওরির জনপ্রিয়তা বৃদ্ধি পাইছে। ফলোইং দিস পাথ ম্যানি থিওরিজ কেম আপ উইথ অন আইডিয়াস অ্যাবাউট ড্রিমস। এই যে ফ্রয়েড রয়েছে, এই ফ্রয়েডের এই থিওরি অনুসারে বা এই পথ অনুসরণ করে আরো অন্যান্য যে হচ্ছে থিওরিস্ট রয়েছে, বা অন্যান্য যে থিওরিস্ট নাকি, হ্যাঁ, অন্যান্য যে তোমার তাত্ত্বিক রয়েছে বা গবেষক রয়েছে, তারাও কিন্তু তাদের নিজেদের আইডিয়া মানে শেয়ার করছে তার এই পথ অনুসরণ করে। তারপর কি? দ্য ফলোইং দিস আর এ ফিউ অফ দেম। চলো কিছু আমরা হচ্ছে থিওরি দেখি। সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট ড্রিমস আর এ সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন অফ সিগন্যাল জেনারেটেড বাই দ্য ব্রেন ডিউরিং স্লিপ। আমি তোমাদেরকে একটু বুঝাই বলি, হ্যাঁ। কিছু গবেষক মনে করেন যে স্বপ্ন হচ্ছে এখানে বাহ্যিক উদ্দীপনার কথা বলা আছে, এখানে বাহ্যিক উদ্দীপনার কথা বলা না, এখানে স্বপ্ন হচ্ছে আমাদের যে ব্রেনে একটা উদ্দীপনা ক্রিয়েট করে, এই উদ্দীপনা ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু স্বপ্নটা সৃষ্টি হয়, বুঝছো, বা ব্যাখ্যা করা যায়। ড্রিমস আর নট মিনিংলেস, স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই বলছে আর কি। ইনস্ট্যান্ট, বরং ডিউরিং ড্রিমস দ্য কগনিটিভ এলিমেন্টস বলতে হচ্ছে জ্ঞানী যে উপাদানগুলো রয়েছে, আমাদের ব্রেনের যে জ্ঞানী উপাদানগুলো রয়েছে, এই জ্ঞানী উপাদানগুলোর মাধ্যমে আমাদের কিন্তু নতুন নতুন ধারণার সৃষ্টি হয়। ওয়ান থিওরি সাজেস্ট দ্যাট, আরও একটা থিওরি রয়েছে যেটা মনে করে ড্রিমস আর দ্য রেজাল্ট অফ আওয়ার ব্রেনস ট্রাইং টু ইন্টারপ্রেট মানে ব্যাখ্যা করা এক্সটার্নাল স্টিমুলি হচ্ছে বাহ্যিক উদ্দীপনা ডিউরিং স্লিপ। তাহলে আরেকটা থিওরি আছে যে থিওরিটা মনে করে যে ঘুমের সময় আমাদের যে বাইরের পরিবেশ থেকে আসা বাহ্যিক যে উদ্দীপনা রয়েছে, এই উদ্দীপনার মাধ্যমে কিন্তু আমাদের স্বপ্নের সৃষ্টি হয়। ফর এক্সাম্পল, দ্য সাউন্ড অফ দ্য রেডিও মে বি ইনকর্পোরেট ইনটু দ্য কন্টেন্ট অফ এ ড্রিম। উদাহরণস্বরূপ কি? উদাহরণস্বরূপ হচ্ছে এই যে রেডিওর যে একটা সাউন্ড রয়েছে বা শব্দ রয়েছে, এই শব্দটাও কিন্তু স্বপ্নের বিষয়বস্তুর সাথে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তাহলে ইনকর্পোরেট মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, বুঝছো? নেক্সট, another theory uses a computer metaphor to account for dreams. আরেকটা থিওরি আছে যে থিওরিটা কি করে? অ্যাকাউন্ট ফর, এই অ্যাকাউন্ট মানে আবার ব্যাংক ভাইব না, বা ব্যাংকের অ্যাকাউন্ট ভাইব না। অ্যাকাউন্ট ফর মানে হচ্ছে ব্যাখ্যা করা। তাড়াতাড়ি লিখলাম, এই জন্য লেখাটা খারাপ হলো, কিন্তু আমার লেখা এত খারাপ না। আচ্ছা, আর একটা থিওরি আছে যে থিওরিটা স্বপ্নকে ব্যাখ্যা করার জন্য কম্পিউটারের উপমা ব্যবহার করে, বুঝছো? মানে স্বপ্নকে ব্যাখ্যা করার জন্য কম্পিউটার চলে গেছে। অ্যাকর্ডিং টু দিস থিওরি, এই থিওরি অনুযায়ী ড্রিমস সার্ভ টু ক্লিন আপ ক্লাটার ফ্রম দ্য মাইন্ড। এই থিওরি অনুযায়ী স্বপ্ন আমাদের যে ব্রেনের যে তোমার হচ্ছে কি তোমার ক্লাটার ফ্রম দ্য মাইন্ড, আমাদের ব্রেনের যে তোমার হচ্ছে উল্টা পাল্টা যে চিন্তা ভাবনা আছে না, বা আমাদের ব্রেনকে পরিষ্কার করে আর কি, বুঝছো? এই থিওরি অনুযায়ী আমাদের ব্রেনের যে উল্টাপাল্টা চিন্তাভাবনা আছে, এই চিন্তাভাবনাটা পরিষ্কার করে, যেমনটা মাস লাইক ক্লিন আপ অপারেশন ইন এ কম্পিউটার, যেমনটা কম্পিউটার
কম্পিউটারের যে ক্লিন আপ সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা যে কম্পিউটারকে তোমার হচ্ছে সতেজ করে যেভাবে, বুঝছো? কীভাবে, যে যখন আমরা কম্পিউটার অন করি না, রিফ্রেশ করার মাধ্যমে কম্পিউটারটা একটু কুল হয়ে থাকে, এবারে সতেজ হয়ে থাকে, ঠিক সেইভাবে স্বপ্ন আমাদের যে ব্রেনের যে ব্রেনকে পরিষ্কার করে, ব্রেনকে মানে সতেজ করে রাখে আর কি, বুঝছো? রিফ্রেশিং দ্য মাইন্ড টু প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে, পরবর্তী দিনের জন্য, পরবর্তী দিন যেন ভালো কাটে বা পরবর্তী দিন যেন ব্রেনটা ঠিক থাকে, সেজন্য স্বপ্নটা আমাদের সৃষ্টি হয়, বুঝছো? সো আই থিঙ্ক শেষ। ওকে, এমসিকিউ আর আনসারিং কোশ্চেন তোমাদের করার দায়িত্ব, হ্যাঁ তোমাদের করার দায়িত্ব। এখানে যতগুলো এমসিকিউ দেওয়া আছে সবগুলো পড়বা, তাহলেই হয়ে যাবে, বুঝছো? এগুলো এর বাইরে আর আসবে না। যতটুকু দরকার ততটুকুই স্লাইডে দিছি, স্লাইডটা পড়লেই হয়ে যাবে। ক্লাস থেকে স্লাইডটা পড়বা আর এক্সামে যাবা। 30টা ক্লাস আসবে টোটাল, ইংলিশ ফাইনাল রিভিশন ব্যাচে 30টা ক্লাস আসবে। এই 30টা ক্লাস করলে তোমার ইংলিশ পুরোপুরি প্রিপারেশন হয়ে যাবে, বুঝছো? ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটো মিলে 30টা ক্লাস আসবে। তারপরে একটু দেখাই, ফ্যাসিনেটেড মানে কি পড়ালাম, মুগ্ধ করা, তাহলে কোনটা হবে? ইনডিফারেন্ট, ডিফারেন্ট, ডিসমেট, ম্যাসমারাইজড মানে হচ্ছে মুগ্ধ করা বা বিস্ময় করা আর কি। ওকে, ইন্টারপ্রিটেশন অফ এ ড্রিম, এটা কি বলতো? ফ্রয়েডের বুক না? তাই দ্য থিওরিক্যাল বুক এটা, বুঝছো? ফ্রয়েডের থিওরিক্যাল বুক এটা। বায়োলজিক্যাল বুক, ডিটেকটিভ বুক, নাকি গথিক বুক? কোনটাই না, থিওরিক্যাল বুক। আচ্ছা, ইন হুইচ ইস্যুস রিসার্চেস ডিফার এ লট, তাহলে এটার অ্যান্সার কি হবে? ডাইমেনশন অফ এ ড্রিম, পারপাস অ্যান্ড ফাংশন। আচ্ছা, এই যে অনেক যে তাত্ত্বিক রয়েছে, অনেক যে গবেষক রয়েছে, এরা আসলে স্বপ্নের কি নিয়ে ঘাটাঘাটি করছে বলতো? পারপাস অ্যান্ড ফাংশনস, উদ্দেশ্য এবং কার্যাবলী নিয়ে, তাই না? অ্যান্সার ইজ বি। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, কোনটা সত্য? সায়েন্টিস্ট হ্যাভ বিন রিসার্চিং ড্রিমস ফর দ্য থাউজেন্ডস অফ ইয়ার্স, ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন অফ কনসিয়াস ডায়ারিজ, উই আর ভেরি অফেন পাজলড বাই দ্য কন্টাস অফ দেম। হ্যাঁ, উই আর ভেরি, দেখো, উই আর ভেরি অফেন পাজলড বাই দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, আমরা অনেক সময় স্বপ্ন নিয়ে অনেক কি হই বলতো, বিভ্রান্ত হই, তাই না? অ্যান্সার ইজ ডি। আই থিঙ্ক অ্যান্সার ইজ ডি, বাট নাও হতে পারে, বাট এটাই হবে, এটা ছাড়া আর তো হবে না। হ্যাঁ, কগনিটিভ মানে কি? ওই যে জ্ঞানী, জ্ঞানী যে তোমার হচ্ছে উপাদানগুলো রয়েছে, প্রসেস অফ মিউজিক না, প্রসেস অফ কিপিং গুড হেলথ না, প্রসেস অফ ডেভেলপিং থটস, ইয়েস, চিন্তা ভাবনা বা তোমার হচ্ছে চিন্তা সংক্রান্ত বোঝায় আর কি, বুঝছো? ড্রিমস ক্যান বি পাজলিং, কি হলো? ও আচ্ছা, পাজলিংটা সবার আগে চোখে পড়ছে তো। সো পাজলিং এবং ভিভিড, আন্ডারস্ট্যান্ডেবল, বুঝছো? সবই তিনটা একসাথে। ভিভিড মানে স্পষ্ট, পাজলিং মানে অনেক বিস্ময়কর, এবং আন্ডারস্ট্যান্ডেবল মানে বোধগম্য, মানে সব মিলাই আর কি, অল দিস থ্রি। তাই জন্য কোনো এমসিকিউ অ্যান্সার করার আগে সবগুলো তোমার হচ্ছে কি, সবগুলো টপ অপশন দেখবা। হ্যাঁ, বাফলিং মানে কি? বিস্ময়কর, সো বিস্ময়কর, কনফিউজিং, বুঝছো? নেক্সট, বিস্ময়কর, বাফলিং মানে বিস্ময়কর, বিভ্রান্তমূলক বোঝায় মনে হয়, আই থিঙ্ক। হ্যাঁ, বিভ্রান্তমূলক, বাফলিং মানে হচ্ছে বিভ্রান্তমূলক, আমার বলতে হয়তো ভুল হয়েছিল। ওকে, কগনিটিভ ইজ রিলেটেড টু মেন্টাল প্রসেস, বুঝছো? চিন্তা সংক্রান্ত ব্যাপার বোঝায়, এই জন্য মেন্টাল প্রসেস। কনসেসাস মানে কি বলছিলাম? সর্বসম্মত, তাহলে এগ্রিমেন্ট অ্যান্সার, রাজি বা সম্মত বোঝায়। ডিসগুইস্ট মানে কি বলছিলাম? ট্রাবলড, হরিফাইড, অ্যাথিপিয়াকাল, ভেলড। ডিসগুইস্ট মানে কি বলছিলাম বলো তো? ডিসগুইস্ট মানে মাত্র তোমাদেরকে বললাম একটু আগেই বললাম ডিসগুইস্ট মানে কি, আমি নিজেই তো বলে গেলাম বে। কি বললাম? ডিসগুইস্ট মানে, দেখি তো আমরা পড়ে আসি তো। ডিসগুইস্ট কত গেল? হ্যাঁ, এই যে দেখো, ছদ্মবেশী বা আড়াল করা বোঝায়, ছদ্মবেশী বা আড়াল করা বোঝায়। ডিসগুইস্ট মানে ছদ্মবেশী বা আড়াল করা বোঝায়, বুঝছো? তাহলে অ্যান্সার কি হবে বলো তো? ডিসগুইস্ট, তাহলে হচ্ছে অ্যান্সার ভেল্ড মানে হচ্ছে ছদ্মবেশী বা আড়াল করা বোঝায়। নেক্সট, কনসিস্টেন্ট মানে ধারাবাহিক বোঝায়, কনসিস্টেন্ট মানে ধারাবাহিক বোঝায় বা সামঞ্জস্য রেখে বোঝায় আর কি। তাহলে অ্যান্সার ইজ স্টাডি। এই যে বলে না একটা ওয়ার্ড সেন্টেন্স আছে না, স্লো বাট স্টাডি উইন্স দ্য রেস। প্রমিনেন্ট মানে কি? প্রমিনেন্ট মানে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফেমাস, বিখ্যাত, এগুলো বোঝায়। সো ইম্পর্টেন্ট, আননোন, নেগলিজিবল, ইম্পর্টেন্ট হবে। পাজলিং মানে কি? পাজলিং মানে এটাও বিভ্রান্ত বোঝায়। সো
পারপ্লেক্সিং হবে। ভিভিড মানে কি স্পষ্ট, তাহলে কি হবে ক্লিয়ার হবে। ইজি, যা পড়ছো তোমার হচ্ছে লেসনে সব এগুলোর মধ্যেই, বুঝছো? এগুলো এখানে যা পড়তেছে সব লেসনের মধ্যেই আছে, লেসনে যা পড়বে সব কমন পাবা আর কি, ওর বাইরে থেকে আসবে না। ওকে, এবার হচ্ছে কোশ্চেনগুলো, এখানে যে কয়টা কোশ্চেন আছে এই কয়টা কোশ্চেন করবা, তোমার ড্রিমস নে সব কভার হয়ে যাবে সব। এই কয়টা কোশ্চেনের অ্যান্সার করলে বা অ্যান্সার তুমি পড়লে বাকি সবগুলো পারবা, বুঝছো? সো এখানে 5টা না 6টা কোশ্চেন দেওয়া আছে, এগুলো তুমি পড়বা। আর এই যে এখানে মানে তোমার হচ্ছে যেগুলো তোমার দেখবা যে হচ্ছে হাউ বলছে, এগুলো 3-4 লাইনে লেখার চেষ্টা করবা। তারপর এখানে হচ্ছে তোমার ডিসক্রাইব, এখানে ডিফাইন করতে বলছে, সো এটাও 3-4 লাইন লিখবা। এখানেও হাউ বলছে, এটাও 2-3 লাইন 4 লাইন 3 লাইন লিখবা, বুঝছো? এক্সপ্লেন করতে বলছে, সো এটাও 3-4 লাইন লিখবা। মানে বুঝতে হবে যে কোনটা কত লাইন লিখতে বলছে বা কোনটা কি চাইতেছে আর কি, সেটাই লিখতে হবে। 10-20 লাইন লিখে ভরে দিয়ে আসবা না, হ্যাঁ? তো এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান। ড্রিমসটা তাড়াতাড়ি শেষ করলাম, একদম রকেটের গতিতে শেষ করলাম। তোমরা কি মনে হচ্ছে না 2x স্পিডে ক্লাস দেখতেছে? সো ইচ্ছা করে তাড়াতাড়ি শেষ করছি, কারণ ড্রিমস হয়তো তোমাদের অনেক পড়া আছে। এর আগে যেটা পড়ালাম ওটা একটু ভালো করে পড়ালাম। কি আগেরটা বুঝছো? শুরুতে যেটা পড়ালাম ওটা যদি না বুঝো একটু বইলো কমেন্টে। সো আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে অলরেডি ডান বলতে গেলে, নেক্সট দিনই রেকর্ড হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।